আর তোকে সামলানোটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। সন্ধ্যার ঘন ছায়ায় ওদের দুজন এক হয়ে গেল। তোমাকে ঘিরে থাকা স্বপ্নগুলো ধূসর শহরের আবছা স্মৃতি, তুমি না কাছে থেকেও থেকে যায় রামধনুর 7 রঙের মিলান্তি। খোলা আকাশের বুকে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি, তোমার কণ্ঠে অবিশ্রান্তে বলে চলে ভালোবাসি ভালোবাসি। সব হারানোর শুরুটা হয় চাকরি না পাওয়া থেকে। তারপর একে একে হারিয়ে যায় সম্মান, সম্পর্ক আর ভালোবাসা। আমাদের আজকের নিবেদন পিয়াসা চৌধুরীর কলমে আবার কখনো। আমাদের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। নাম, চরিত্র ও ঘটনা সেগুলো কাল্পনিক। ধূমপান, মদ্যপান একেবারে ভালো না, প্লিজ করবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করে হাইপ করে দেবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। বন্ধু, আত্মীয়, পরিবারের সঙ্গে শেয়ার করবেন। শেয়ার করলে ভালোবাসা বাড়ে। হৃদয় আকাশে তোমারে আরে গীতি করছিসটা কি? আরে পড়ে যাবি তো। ন্যাড়াছাদ কিন্তু বলছি, শোন এদিকে আয়। পড়লে তোর কি? তুই তো আর আমার কথা শুনবি না, আমাকে গুরুত্বই দিস না। না হলে কখন থেকে বলছি একটা গান শোনা, এতক্ষণে ঠিক শুনিয়ে দিতিস। ও, আমাকে কেন শোনাবি? বাইরের লোককে শোনাবি, তাই না? এই বলে ঠোঁট উল্টে অন্যদিকে ফিরল গীতি। অনুশোচিত কণ্ঠে বিতান গীতির হাত দুটো ধরে বোঝাল, আরে আরে রাগ করছিস কেন? প্রীতম আমার কত ভালো বন্ধু, তুই তো জানিস। আরে সেদিন ও খুব ইনসিস্ট করছিল একটা গান গাওয়ার জন্য, আর আমিও গিটার হাতে বসে পড়ি। তবে পরে যে ও ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবে আমি সেটা বুঝিনি। শোন না, তেমন কিছু নয়, ওই জাস্ট একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম। হ্যাঁ, সরু চোখে বিতানের দিকে তাকালো গীতি। তেমন কিছু নয়? হ্যাঁ, সেই জন্যই ওই চ্যানেলের কমেন্ট বক্সে মেয়েদের কমেন্টের বন্যা বয়ে গেছিল। আবার চুমুর ইমোজি ছিল, মনে হচ্ছিল চুলের মুঠি ধরে মেয়েগুলোকে রেল লাইনে ঠেলে ফেলে। গীতি এতটাই উত্তেজিত হয়ে উঠেছিল রাগে যে ভারসাম্য হারিয়ে প্রায় নিচেই পড়তে যাচ্ছিল, যদি না বিতান ঠিক সময় ওর হাত দুটো টেনে ধরত। পাগল মেয়ে একটা, এত জেলাসি। আর কমেন্টের বন্যা বয়ে গেছে এটা একটু বেশি বলে ফেললি। আরে মাত্র কয়েকটা কমেন্টই তো ছিল। বিতানের হাত ছাড়িয়ে নিতেই আবারও গীতির হাতটা চেপে ধরল বিতান। আচ্ছা আচ্ছা, আমি প্রীতমকে বলবো কমেন্ট বক্স বন্ধ করে দিতে। এবার এদিকে সরে আয় মা, একটু এদিক ওদিক হলেই সোজা নিচে পড়বি, আর তুই পড়ে গেলে আমিও শেষ। এদিকে সরে আয় প্লিজ, আয় না। না, সরবো না। মুখ গম্ভীর করে রাখল। ভেতরে ভেতরে অবশ্য মুচকি হাসছিল গীতি। ছেলেটাকে ওর জন্য উদ্বিগ্ন হতে দেখে ভালো লাগছিল গীতির, গর্ব হচ্ছিল। বাবার পর প্রথম এমন কোনো পুরুষ যে ওর জন্য ভাবে, ওর জন্য চিন্তা করে, ওকে ভালোবাসে। অদ্ভুত একটা অহম বোধ হচ্ছিল গীতির। গা চলে যায় কমেন্ট টমেন্ট দেখলে। এদিকে গীতিকে চিৎকার করতে দেখে বিতানোর ঠোঁটে তোলাই দিচ্ছে বসে বসে। আলতো করে হাত রাখল। আস্তে আস্তে, আজ রবিবার, ছুটির দিন, বাবা কিন্তু ঘরেই আছেন। এভাবে ষাঁড়ের মতো চিৎকার করিস না। তার উপর আমার সাথে আছিস, জানতে পারলে তুলকালাম শুরু হবে। ভালোই হবে, ছেলের বোনের বান্ধবী থেকে তাহলে ছেলের বান্ধবীতে উন্নীত হয়ে যাব। আচ্ছা, তুই তোর বাবাকে এত ভয় পাস কেন বলতো? কাকুমণিকে ঠিক সামলে নেব আমি। একবার এ বাড়িতে পা রাখতে দে না আমাকে। তারপর বিতানের কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল গীতি, আর তোকে সামলানোটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। পারিসও বটে। হেসে মাথা নিচু করল বিতান। পাশের পাড়াতেই থাকে গীতি। ওর বোন রোহিণীর খুব কাছের বান্ধবী। সেই সূত্রে একটা অবাধ যাতায়াত রয়েছে গীতির এ বাড়িতে।
বিতানকে হাসতে দেখে কাঁধ ঝাঁকালো গীতি। এমনিতেও তোদের এখানে এলেই আমাকে বলতে থাকিস, ওদিকে যাস না, এদিকে যাস না, ডানে পুকুর, বাঁয়ে গাড়ির রাস্তা, উফ ডিসগাস্টিং। গীতির কথায় আলতো মাথা নেড়ে বলল বিতান। এই যে ম্যাডাম, আপনি তো জানেনই আমাদের ফ্যামিলি একটু কনজারভেটিভ, বুঝে শুনে তো চলতেই হবে। তার উপর আমি আবার বেকার মানুষ, আমার মতামতের এ বাড়িতে কোনো দামই নেই। বাবার বয়স হচ্ছে, খুব শীঘ্রই চাকরি থেকে রিটায়ারমেন্ট নেবেন। মাও আজকাল অসুস্থ থাকেন, ওটারও বিয়ে দিতে হবে, অথচ একটা চাকরি। তুই তো চেষ্টা করছিস, চাকরির পরীক্ষাগুলো দিচ্ছিস, কাকুমনির কথা শুনতে গিয়ে নিজের গানটা নিয়ে তো এগোলিই না, নিজের ক্যারিয়ারে সেটার কোনো জায়গা দিলি না, সব তো পরিবারের কথা ভেবেই করছিস। বিতান মাথা নিচু করে উদাস কণ্ঠে বলল, সমাজ সাফল্য দেখে, সাফল্যের পর মানুষ কতটা চেষ্টা করছে তা নিয়ে আলোচনা হয়, কিন্তু সফলতা না পেলে এই সমাজের কাছে চেষ্টার কোনো মূল্যই থাকে না। আর আমার বাবা মায়ের সমাজের বাইরেও নয়, মা তবুও সাপোর্ট করলেও বাবার আমার ওপর আর না আছে কোনো আশা আর না ভরসা। হয়তোবা বিরক্ত হয়ে গেছে এই বেকার ছেলেটার ওপর, হওয়াটাই হয়তো স্বাভাবিক। তুই খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবি দেখবি, ততদিন এই দূরত্বটুকু আমি অ্যাডজাস্ট করে নেব, শুধু তোর জন্য, বুঝলি? শোন। বিতান মাথাটা তুলতেই গীতি ওর হাত দুটো ধরে নিজের কাছে টানল, তারপর একটা গভীর চুম্বন এঁকে দিল বিতানের কপালে। শক্ত করে ধরল ওর হাত দুটো অনেকক্ষণ। সন্ধ্যার ঘন ছায়ায় ওদের দুজন এক হয়ে গেল। আকস্মিক পিছিয়ে এলো বিতান। না গীতি, এটা সঠিক সময় নয়। চাকরি পাওয়ার পর যখন তোকে বিয়ে করে এ বাড়িতে আনবো, তখন জড়িয়ে ধরবো তোকে শক্ত করে। সকালে ঘুম থেকে ওঠার পর গভীর একটা চুম্বন আঁকবো তোর কপালে, আর তুই আমার 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 ঠোঁটে। আচমকাই বিতানের হাত থেকে নিচে পড়ে গেল ফটোটা। সঙ্গে সঙ্গে ভাবনার জাল ছিঁড়ে বর্তমানে ফিরে এলো সে। ফটোটা তুলতে গিয়েই কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। ঝকঝকে হাসি নিয়ে ফটোই থাকা গীতি যেন একভাবে দেখছিল বিতানকে। কি সুন্দর ঝকঝকে অমলিন হাসি। যেদিন প্রথম বিতান দেখেছিল গীতিকে, সেদিনও ঠিক এভাবেই হাসছিল মেয়েটা, মুক্ত ঝরা হাসি, মায়াবী দু চোখ। বিমুগ্ধ হয়ে সেদিন বিতান দেখেছিল গীতিকে। বোনকে প্রায় টিউশন থেকে আনতে যেতে হতো ওকে, কিন্তু আগে কখনো গীতিকে দেখেনি। পরে বোনের থেকে জানতে পারে গীতি ওদের টিউশন সেন্টারে নতুন ভর্তি হয়েছিল। পড়াশোনায় নাকি বেশ ভালো, পরিবারের প্রায় সকলেই ওয়েল এস্টাবলিশ। পাড়াতে নতুন নতুন ফ্ল্যাট কিনে এসেছিল গীতির পরিবার। যদিও গীতির ব্যাপারে সবটা জানার আগেই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিল বিতান। কাজল কালো সেই চোখ দুটোর প্রেমে না পড়ে কি বিতানের কাছে আর কোনো উপায় ছিল? বোনের থেকে জানতে পারল মেয়েটার পুরো নাম গীতাঞ্জলি। এত সুন্দর নাম যার, মনটাও যে তার অসম্ভব সুন্দর হবে তাতে কোনো দ্বিধা ছিল না বিতানের। গীতিকে নিয়ে আকাশ কুসুম ভাবত সে। পড়াশোনার বাইরে যদি কিছু ভাবার ছিল বিতানের কাছে, তবে সে ছিল একমাত্র গীতি। কিন্তু দূর থেকেই নিজের ভালো লাগাকে প্রশ্রয় দিত বিতান। সে জানত গীতির পারিবারিক স্ট্যাটাস বিতানদের তুলনায় অনেক উঁচু। হয়তো ওর বাবা কখনোই বিতানের মতো সাধারণ ঘরের একটা ছেলেকে নিজের জামাই হিসেবে মেনে নেবেন না, কিন্তু তা সত্ত্বেও গীতিকে ভুলে থাকা সম্ভব ছিল না বিতানের। তবে কথায় আছে না, কোনো কিছুকে মন থেকে চাইলে তাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব গোটা পৃথিবী তার নিজের কাঁধে তুলে নেয়। এমনটাই বিতানের সাথে ঘটল।
যখন এক সরস্বতী পুজোর অঞ্জলির সকালে গীতি নিজের থেকে এলো বিতানের সাথে কথা বলতে। তাও কথা নয়, গীতি সরাসরি প্রেমের প্রস্তাবই রেখেছিল বিতানের সামনে। বলেছিল, আর আমাকে এত লুকিয়ে চুরিয়ে দেখার দরকার নেই বিতানবাবু, এবার ভীষণ কাছ থেকে দেখতে পারবেন আমাকে মন ভরে। হতচকিত হয়ে বিতান বলে, মানে? মানে মানে রোহিণী বলেছে যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আর শোন, সেম টু ইউ। মুচকি হেসে কথাটা বলতেই বিতানের ঠোঁটের হাসি চওড়া হলো। তার মানে গীতিও ওকে ভালোবাসে। আমতা আমতা করে বলল, তুই আমাকে? হ্যাঁ, ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। এবার কাছ থেকে মন খুলে আমাকে দেখতে পারিস, কোনো রোকটোক নেই। তারপর থেকে ধীরে ধীরে একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছিল বিতান আর গীতির মধ্যে। কিন্তু বিতানের মধ্যে প্রায়শই কাজ করত একটা ভয়, গীতিকে হারিয়ে ফেলার ভয়। নিজের বেকারত্ব কখনো গীতিকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দেবে না তো, এই ভয়েই দ্বিধান্বিত থাকতো সে সর্বদা। একদিন একটা চিঠি এনে রেখেছিল গীতি বিতানের পড়ার টেবিলে। সেই সময় একটা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছিল বিতান। গ্র্যাজুয়েশন শেষ করতেই চাকরির জন্য উঠে পড়ে লেগেছিল সে। সরকারি চাকরির পরীক্ষার সাথে সাথে বেসরকারিতেও অনেক চেষ্টা চালাচ্ছিল। রাতের পর রাত জেগে পড়া, গ্রুপ স্টাডি, নোটস জোগাড় করা সবই চলছিল। কিন্তু 5-6টা বছর কেটে গেলেও চাকরি মেলার কোনো লক্ষণ দেখতে পাচ্ছিল না বিতান। তাই মন মরা নিয়েই সামনের একটা পরীক্ষার জন্য পড়ছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। পড়ছিস? গীতিকে দেখে মনটা ভালো হয়ে গেল বিতানের। ওর দম বন্ধ করা গুমোট জীবনে যেন প্রাণ খোলা হাওয়া ছিল গীতি। একটা পরীক্ষা আছে সামনে, তো তুই হঠাৎ? একটা চিঠি বিতানের হাতে দিয়ে গীতি বলল, এনে, এটা কিন্তু চিঠি নয়, এখানে আমি একটা কবিতা লিখেছি, আর আমি চাই এটার ওপর নিজের সুর দিয়ে তুই একটা গান গাস। প্রথমে অবাক হয়ে কয়েক মুহূর্ত চেয়ে থাকলো বিতান, তারপর বলল, আর কতদিন গীতি? তুই আর কতদিন আমার পাশে থাকবি? এভাবে কতদিন চলবে? তোর বাড়ি থেকে যে বিয়ের জন্য প্রেশার আসছে এটা তো আমি জানি। বিতানের হাতের উপর হাত রাখলো গীতি। এদিকে তাকা, এদিকে তাকা না। দেখ, যতই চাপ আসুক না কেন, আমি তোর সাথেই থাকতে চাই। আর চাকরি ও ঠিক হয়ে যাবে। আমার তোর উপর বিশ্বাস আছে, আর তোর নিজের উপর বিশ্বাস নেই। এই সময়টা একরকম থাকবে না, সময় পরিবর্তনশীল। সময়টা শেষ হওয়ার আগেই হার মেনে নিচ্ছিস। বিতান, জীবন শিক্ষা দিয়ে যায়, আর জীবনে স্ট্রাগল করে যন্ত্রণার কষ্ট পাওয়ার মাধ্যমেই শিক্ষা পাওয়া যায়। আনন্দ, সুখ আর মন মতো প্রাপ্তি পেলেই যে জীবন সুখের সব সময় হয় তা কিন্তু নয়। ঈশ্বর জীবন দিয়েছেন স্ট্রাগল করার জন্যই, চুপচাপ বসে থাকার জন্য নয়। স্ট্রাগলের মাধ্যমেই কখনো দুঃখ আসবে তো কখনো সুখ, এটাই তো জীবন। পারছি না গীতি, হেরে যাচ্ছি মনে হচ্ছে। নানা মানুষের নানা কথা, সবার আমাকে বাঁকা চোখে দেখা, আর বাবার আমার উপর দীর্ঘশ্বাস ফেলা। আমার আর ভালো লাগছে না। সবাই যা খুশি বলুক, কিন্তু মা বাবা যদি সন্তানের সাপোর্টে না থাকে তবে সে সন্তান এগোতে পারে না গীতি। ওনারাও মন থেকে তোর ভালোই চান, সেটা হয়তো মুখে প্রকাশ করেন না, কিন্তু কোনো মা বাবাই তার সন্তানের প্রতি বিরক্ত হন না। হতে পারে তাদের রাগ বা অভিমান হয়। দুহাতে মাথা চুল চেপে উদ্বিগ্ন কণ্ঠে বলল বিতান। গীতি, আমি অনেক ধৈর্য ধরেছি, চেষ্টার পর চেষ্টা করেছি, কিন্তু আর পারছি না। মা বাবা কেন ভুল বুঝছেন আমাকে? চাকরি পাচ্ছি না এটাই সবাই দেখছে, কিন্তু কিন্তু আমার চেষ্টার দাম কেউ দিচ্ছে না। প্রিলিমসে পাশ করছি, অথচ মেইনসে আটকে যাচ্ছি, বা হয়তো ইন্টারভিউতে। আরে বয়স তো বেড়ে যাচ্ছে নাকি, আর পরীক্ষার বসার বয়স কমে আসছে। আমি 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 কী করবো বলতো? প্রাইভেট কোম্পানিগুলোতেও ইন্টারভিউ দিয়েছিলাম, লাভ হয়েছে? হ্যাঁ, কোনো লাভ হয়নি। আসলে আমার আমার কপালটাই খারাপ, জানিস তো।
পাড়ার লোক, আত্মীয় স্বজন বেরোলেই নিজস্ব মতামত থুপে দিত। চাকরির আশা ছাড়, ব্যবসা কর। আরে ব্যবসা করার জন্যও তো পুঁজি লাগে নাকি? বাবা একটা বেসরকারি অফিসে সামান্য রোজ গেলে কোত্থেকে পাবে পুঁজির টাকা? যেটুকু সঞ্চয় আছে বাবা তো বোনের বিয়ে আর আমাদের এই পরিবারের ভবিষ্যতের জন্য রেখেছেন। রোগ ব্যাধিতে তো কম টাকা যায় না, সেই জরুরিকালের জন্য রাখা হয়েছে। তাও মা একবার দিতে চেয়েছিলেন আমাকে টাকা, কিন্তু ওদের অথই সাগরে ভাসিয়ে নিজের টাকা আমি নিতে পারিনি গীতি। তাছাড়া সব কাজ তো সবার দ্বারা হয় না। আমি আমি কনফিডেন্ট হারাচ্ছি গীতি। ইদানিং তো বাবা আমার সাথে কথা বলেই ছেড়ে দিয়েছে। গীতি বুঝল বাবা মায়ের ব্যবহার বিতানের মনে গভীর দাগ কেটেছে। কষ্ট পেয়েছে ছেলেটা, কিন্তু গীতিই বা কি করবে সান্ত্বনা দেওয়া ছাড়া। বিতানের গালে হাত রেখে অনুনয় নিয়ে গীতি জিজ্ঞেস করল, আচ্ছা ছাড় এসব, শোন না, আমার লেখা কবিতাটার ওপর গান গাইবি তো? আলতো করে মাথাটা নেড়েছিল বিতান সেদিন গীতির প্রশ্নের জবাবে। ফটোটা তুলে টেবিলের ড্রয়ারেই সযত্নে রেখেছিল বিতান। তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জানলার কাছে এসে দাঁড়ায়। বুকের ভেতরটা কি অদ্ভুত জ্বালা করছে। গীতির জল ভরা চোখ দুটোর কথা মনে পড়তেই আবারও জ্বালা করে উঠল বিতানের বুকের ভেতরটা। বাবা গতকাল ঠিকই বলেছিলেন, ও তো একটা বোঝা ছাড়া আর কিছুই নয়। ও একটা বোঝা ছাড়া আর কিছুই তো নয়। আর গীতির বাবা সেদিন মুখোমুখি আঙুল তুলে বলেছিলেন কি যোগ্যতা আছে বিতানের যে সে গীতিকে বিয়ে করবে। সিগারেটটা ধরিয়ে একতলা ধোঁয়া ছাড়ল বিতান। না, কিচ্ছু যোগ্যতা নেই। গীতির বাবা ঠিক কথাই তো বলেছিলেন। আরে কি যোগ্যতা আছে ওই বিতানের যে আমার মেয়ে গীতিকে বিয়ে করবে? বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ। অভাব ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। তাছাড়া বেকারত্বের বোঝা নিয়ে বিতানের পক্ষে গীতিকে বিয়ে করাটা তো সম্ভব নয়। সিগারেটে টান দিয়ে জানলা থেকে চোখ সরাতেই টেবিলে চোখ পড়ল ওর। গীতবিতানের ঠিক পাশেই রাখা গীতির ভালোবেসে দেওয়া সেই কবিতার কাগজটা। মেয়েটার বড্ড ইচ্ছে ওর লেখা কবিতার ওপরে বিতান গান গাক, তবে তাই হবে। বিতান গীতির জন্য সব কিছু করতে পারে। সত্যি ভালোবাসায় যে কতটা অমোঘ টান থাকে তা বিতান ধারণাই করতে পারত না যদি না ওর জীবনে গীতি আসতো। সিগারেটটা ডান হাতের তর্জনী আর মধ্যমার মাঝে অন্তস্থ করে বিতান কবিতা লেখা কাগজটা অন্য হাতে তুলে নিল। আর ঠিক সেই মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল সিথি ভর্তি সিঁদুরে লেপ্টে থাকা একজোড়া মায়া ভরা চোখ। কেঁপে উঠল বিতান। আর কিছুক্ষণের মধ্যেই যে গীতির সিঁদুর দান। অজান্তেই বিতানের ঠোঁটের কোণে একটা শুকনো হাসি আর চোখের কোলে জল জমে উঠল। তারপর সিগারেটটা নিভিয়ে বাইরে ছুঁড়ে ফেলে ফোনে একটা নাম্বার ডায়াল করল। কিরে, ওটার খবর কত দূর? ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠ ভেসে এলো বিতানের কানে। আরে কাজ কমপ্লিট তো, তুই এখনো চেক করিসনি? ও দারুণ ব্যাপার, এক্ষুনি চেক কর, তুই নিজেও চমকে যাবি। তার আর দরকার পড়বে না। আমার একটা কাজ করতে পারবি? গীতির ফোনে ওটা পাঠিয়ে দে তুই। শেষ কথাটা বলে ফোনটা কেটে দিল বিতান। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও জানলার কাছে এগিয়ে এলো। গতকাল মা এসেছিল ওর সাথে কথা বলতে। মা কি ওর ওপর একটু বিরক্ত ছিলেন? কারণ বাবা সমস্ত হাল ছাড়লেও মা এতদিন বিতানের মনোবল জুগিয়ে আসতেন। কিন্তু গতকাল মা যখন এসে বললেন
সমীরও একটা কেরানির চাকরি জুটিয়ে ফেললো, আর তুই? বুকটা ছ্যাঁত করে উঠল বিতানের। সত্যি তো, ক্লাসে টপার হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত সে টিউশন করে নিজের দিন কাটাচ্ছে, আর যে টাকা উপার্জন করে তা পড়ার বইপত্র কিনতেই শেষ হয়ে যায়। সংসারে আর কি দেবে? ভাগ্যিস বাবার চাকরিটা রয়েছে, তাই সংসারটা চলছে। আজকাল বাড়ির লোকের সামনে দাঁড়াতে পারে না বিতান। ভীষণ অসহায় বোধ করে, আত্মগ্লানিতে ভোগে। মায়ের কথায় হয়তো কিছুই ছিল না, কিন্তু জীবন যুদ্ধের শেষ প্রান্তে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকা বিতানের মনে হলো হয়তো মাও তার প্রতি বিরক্ত। কি করে সে মাকে বোঝাবে যে সরকারি চাকরির সাফল্যের ক্ষেত্রে কাস্ট একটা বড় অন্তরায়? তপশিলি সম্প্রদায় হয়ে সমীররা থাকে রাজকীয় হালে, অথচ ওদের পাশের বাড়িতেই ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েও দারিদ্র্যের বোঝা ঠেলতে ঠেলতে জীবন চক্রে পিষে যাচ্ছে বিতানরা। জাতপাত নিয়ে ওদের পূর্বপুরুষরাই বহু নিম্ন মানসিকতার সম্পন্ন কাজকর্ম করেছিল, যার মাসুল বর্তমান যুগে বিতানদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেদেরই দিতে হচ্ছে। আজকের যুগে দাঁড়িয়ে অস্পৃশ্যতার কোনো স্থান আর নেই, আর বর্তমান সমাজও এসব নিয়ে বিশেষ মাথা ঘামায় না। তা সত্ত্বেও পূর্বের ভুলের মাসুল আজ বিতানের মতো ছেলেদেরকে দিতে হচ্ছে। এই জাতপাতের বিভেদ মেটাতে এককালে যে আইন তৈরি হয়েছিল, আজ বিতানদের কাছে তা গলার কাঁটার মতো হয়ে উঠেছে। আজকের যুগে ধনী আরও ধনী হচ্ছে, দরিদ্ররা নানাবিধ সুযোগ সুবিধা লাভ করতে পারছে, আর পিষছে মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা। ভাবনাকে মাঝপথে থামিয়ে জানলা থেকে সরতে যেতেই হঠাৎই চোখ পড়ল আয়নায়। ইস, কেমন একটা অবস্থা হয়েছে চেহারাটার, মুখটার। আগের বিতানের সাথে কোনো রকম মিলই নেই এই বিতানের। চোখ মুখ শুকনো, মুখে কয়েকদিনের না কাটা দাড়ি। আয়না দিয়েই দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ পড়ল বিতানের। ওই তো সিঁদুর দানের লগ্ন শেষ হলো। হালকা হাসি ছড়িয়ে পড়ল বিতানের ঠোঁটে। শেষ দিনটা খুব মনে পড়ছিল বিতানের, বিশেষত গীতির অশ্রুসিক্ত চোখ দুটো। গীতির হাতে হাত রেখেই প্রতিজ্ঞা করেছিল বিতান যে ওর লেখা কবিতাটা নিজের গলায় নিজে সুর দিয়ে গাইবে বিতান। ওদের ভালোবাসার সাক্ষী থাকবে ওই গান, সাক্ষী থাকবে একসাথে হয়ে থাকার। কিন্তু কিছু ভালোবাসা যে সম্পূর্ণতা পায় না। এই শোন, আজকের পর থেকে কোনো রকম যোগাযোগ রাখবি না তুই। আমি তোর সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। বিতানের কথা শুনে ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো গীতির উদ্ভ্রান্ত কণ্ঠস্বর। বিতান, তুই এসব কি বলছিস? কি কেউ কিছু বলেছে? আমার বাবা তোকে কিছু বলেছে? বল আমাকে। তুই কোথায়? তুই কোথায় চলে গেছিস বলতো? কাজ নিয়ে অন্য জায়গায়। তোর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। এই, তোকে তো আমি সেদিনই ফাইনাল জানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তোর সাথে শুধু টাইম পাস করছি, বুঝেছিস? কোনো ভালো টালো বাসি না আমি তোকে। তাহলে আবার কেন ফোন করেছিস? হ্যাঁ, আজকের পর থেকে আর ফোনেও পাবি না আমাকে, বুঝেছিস? গেট লস্ট। ফোনটা ছেড়ে দাঁতে দাঁত চেপে সেদিন নিজের কান্নাটা চেপেছিল বিতান। গীতির বাবা নিজে ওদের বাড়ি এসে অকথ্য ভাষায় বিতানের বাবাকে হুমকি দিয়ে গিয়েছিলেন যাতে তাদের মেয়ের সাথে বিতান কোনো রকম যোগাযোগ না রাখে। এই ঘটনার পর বাবার একটা স্ট্রোকও হয়, আর তার আগে একটাই কথা বলেছিলেন বিতানের বাবা, দূর করে দাও ওকে বাড়ি থেকে, দূর করে দাও। এই দিনটা আমাকে দেখতে হলো। এতদিন লোকের মুখে শুনতাম আমার ছেলে বেকার, আমার ছেলের দ্বারা কিচ্ছু হবে না। আজ শুনতে হলো
আপনার লোফা ছেলেকে আমার মেয়ের আশেপাশে যেন দেখতে না পাই। তারপর আর কিচ্ছুটি বলতে পারেনি ওর বাবা। হসপিটাল, ওষুধ, ডাক্তার এসবই কেটে গেছিল বেশ কিছু সপ্তাহ। রাগে অভিমানে একাধিক চড় মেরে হাসপাতাল থেকে বিতানকে চলে যেতে বলেছিল ওর মা। বিতানের বুকের ভেতরটা ঝাঁচড়া হয়ে যাচ্ছিল যেন। নাওয়া খাওয়া ভুলে হাসপাতালের বাইরে পড়ে থাকতো। অবশেষে বাবা সুস্থ হয়ে আগের মতো চাকরিতে যেতে শুরু করলে বিতানও ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার দিন সন্ধ্যায় গীতি এলে ওকেও প্রচণ্ড অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল বিতান। মাথা কাজ করছিল না ওর। অদ্ভুত এক ঘোরের মধ্যে ছিল যেন। বুকে পাথর রেখে স্পষ্টভাবে জানিয়েছিল যে সে ভালোবাসে না গীতিকে। আসলে বিতান চাইনি ওর মতো বেকারের জন্য গীতি কোনো কষ্ট পাক। ওর জন্য ওর বাবাকে কারো থেকে অপমান হতে হোক। নিজের পায়ের তলার মাটি শক্ত হলে গীতির হাত শক্ত করে ধরে ওর বাবার সামনে দাঁড়াতে পারত বিতান, কিন্তু এই বেকারত্ব নিয়ে কিছুতেই গীতির হাত ধরার সাহস দেখাতে পারবে না সে। এরপর বেশ কিছু মাস অতিবাহিত হলো। এতদিন একটা আশ্রমে ছিল বিতান। বাড়ি থেকে একবার মায়ের ফোন এসেছিল, তারপর আর ফোন আসেনি। গীতি একাধিকবার ফোন করেছিল, তাই বিতান ওর নাম্বার ব্লক লিস্টে ফেলে দেয়। সামনে একটা পরীক্ষার রেজাল্ট ছিল, সেটা নিয়েই সম্ভাব্য আশাবাদী ছিল বিতান, আর সেই সাথে ব্যস্ত হয়ে পড়েছিল পরীক্ষার প্রস্তুতি নিয়ে। অবশ্য মাঝে মধ্যে মন খারাপের সময় তুলে নিত প্রিয় গিটারটাকে। একদিন বোনের থেকে খবর পেল বিতান দীর্ঘদিন ধরে যে স্কলারশিপটার জন্য ওর বোন চেষ্টা করছিল সেটা পেয়ে গেছে। নিশ্চিন্তি। সাথে আরও একটা খবর দিল সে, গীতির বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে ডাক্তার, পরিবারও বেশ ভালো। এটাই তো চেয়েছিল বিতান। ও নিজের অনিশ্চিত জীবনের সাথে বাঁধতে চায়নি গীতিকে, তাই দূরে সরে গেছিল। কল্পনায় বাঁচা খুব সহজ, কিন্তু বাস্তবের রুক্ষ মাটিতে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করাটা কঠিন এবং সময় সাপেক্ষ। কতদিন আর অপেক্ষা করবে গীতি ওর জন্যে? তার চেয়ে বরং বিতান নিজে গীতির কাছে স্বেচ্ছায় বিশ্বাসঘাতক হয়ে ওর জীবন থেকে সরে যেতে চেয়েছিল। বিতানকে ভুল বুঝলেও অন্তত মেয়েটার জীবনটা তো নষ্ট হবে না। বিতান জানে যে মানুষটা গীতির জীবনে এসেছে সে সত্যি ভাগ্যবান। তবে গীতির মনের যে ইচ্ছাটা ছিল সেটা বিতান অবশ্যই পূরণ করবে। সবের সিঁদুরদান শেষ হয়েছিল। এমন সময় গীতির খুড়তুতো ভাই গীতির ফোনটা এগিয়ে দেয় ওর কাছে। লজ্জাবস্ত্রের আড়াল থেকে স্তব্ধ হয়ে বিস্ফারিত দৃষ্টিতে দেখেছিল মিউজিক ভিডিওটা। তোমাকে ঘিরে থাকা স্বপ্নগুলো ধূসর শহরের আবছা স্মৃতি, তুমি না কাছে থেকেও থেকে যায় রামধনুর 7 রঙের মিলান্তি। খোলা আকাশের বুকে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি, তোমার কণ্ঠে অবিশ্রান্তে বলে চলে সেই কবিতাটি যা বহু আগে সে বিতানকে দিয়েছিল এবং অনুরোধ করেছিল গাওয়ার জন্য। সেই মিউজিক ভিডিওটা ওর চোখের সামনে চলছিল। কি করল? তৎক্ষণাৎ নিচে রাইটারের জায়গায় ওর নিজের নামটা দেখতেই চমকে উঠল গীতি।
আর সিঙ্গার বিতান নিজে। চোখ জলে ভরে এলো গীতির। তবে যে ছেলেটা বলেছিল গীতির কোনো জিনিসই ও নিজের কাছে রাখবে না, সব পুড়িয়ে ফেলবে, চোখের সামনে পুড়িয়েও তো ফেলেছিল, কিন্তু এটা এটা তবে রেখে দিয়েছিল কেন? যে কাহিনী নিয়ে মিউজিক অ্যালবামটা তৈরি হয়েছে সেটাও গীতির ভীষণ চেনা লাগলো। এটা তো ওর আর বিতানেরই কাহিনী, কিন্তু গানটার শেষটায় বিতান কি বোঝাতে চেয়েছে? ওদের অসমাপ্ত কাহিনীর মাঝে বিতানের মৃত্যু কোথা থেকে এলো? না 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 না, এটা ঠিক নয়। স্ক্রিপ্টের শেষটা নিয়ে প্রীতমকে ফোন করবে ও। এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, ওকে এক্ষুনি ফোন করতে হবে। অস্থির চিত্তে উঠে দাঁড়ালো গীতি। দ্রুত পা বাড়াতেই একটু আগে বাঁধা গাঁট ছাড়া আগলা হয়ে গেল ওর, কিন্তু তার ঠিক সময় মতো সামনে নিল ওর স্বামী আদ্রিত। গাঁট ছাড়ার সাথে বাঁধা ছিল গীতির মাথার ঘোমটা। ঘোমটা ওখানে খুলেই ফোনটা কানে চেপেই সিঁড়ির দিকে এগোলো সে। শুনতে পাচ্ছিল প্রীতমের কণ্ঠস্বর। গীতি, জানি তুমি কেন ফোন করেছো। এটা তোমার বিয়ের উপহার ছিল বিতানের তরফ থেকে। তোমার লেখাটা তো ফাটিয়ে গিয়েছে বিতান। শুধু চ্যানেলে রিচ নয়, হুড়মুড়িয়ে বাড়ছে আমার সাবস্ক্রাইবার। ছেলেটাকে কতবার বলেছিলাম জানো, গানের দিকে আয়, গানের দিকে আয়। আমার কথা শুনলই না। নিজের ট্যালেন্টটা খুঁজেও খুঁজে পেল না। স্ক্রিপ্টটা ওহো, স্ক্রিপ্টটা বিতান নিজে লিখেছিল। আমাকে প্লিজ কিছু বলো না। যা বলার বিতানকে। ফোনটা কেটে দিল গীতি। বুকটা হু হু করে উঠল ওর। চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে, তবু নিজেকে প্রাণপণে আটকানোর চেষ্টা করছিল। বিতান কেন তবে সেদিন অকথ্য ভাষা বলে ওকে অপমান করেছিল? নিজের থেকে কেন দূরে সরিয়ে দিয়েছিল? মদ্যপ হয়ে এমনকি গীতিকে মারতে পর্যন্ত চেয়েছিল কেন? যেখানে ওরকম খারাপ স্বভাবেরই নয় ছেলেটা, তবে কি নিজের থেকে দূরে সরাতেই গীতির সাথে ওরকম অভিনয় করেছিল বিতান? ওর চোখে খারাপ হতে চেয়েছিল যাতে গীতি নিজের থেকেই বিতানের থেকে দূরে সরে যায়। তারপরেও তো অনেক চেষ্টা করেছিল গীতি বিতানের সাথে যোগাযোগ করার, পায়নি ছেলেটাকে ফোনে। আবার ওদের বাড়িতেও যেতে দ্বিধান্বিত ছিল। যেভাবে অপমান করেছিল গীতির বাবা ওনাদের সকলকে, শুধু বিতানের বোনের থেকে জানতে পেরেছিল যে সে অন্য কোথাও আছে, বহুদিন হলো আসে না। এদিকে গীতির মায়ের শরীরটাও খারাপ হচ্ছিল দিনে দিনে। বাবা চাপ দিচ্ছিল বিয়ের জন্য, অথচ যার জন্য অপেক্ষা করতে চাইছিল গীতি, যার হাত ধরে বাবার মুখোমুখি দাঁড়াতে চেয়েছিল, সেই ওর হাত ছেড়ে ওকে মাঝপথে ছেড়ে চলে গেছিল। তাই বাধ্য হয়ে আদ্রিতকে বিয়ে করার জন্য সম্মতি দিয়েছিল গীতি। কিন্তু এখন বুঝতে পারছে গীতি যে বিতান ছেড়ে যায়নি ওকে, পরিস্থিতি বাধ্য করেছিল ছেড়ে যেতে। নিজের বেকারত্বের জীবনের সাথে গীতিকে জড়াবে না, হয়তো তারই জন্য গীতিকেও নিজের কাছে ধরে রাখতে চায়নি। কিন্তু এসব করার আগে একটিবার জানানোর কথাও মনে হলো না বিতানের। টুকরে কেঁদে উঠল গীতি। সবটা একা বুঝে নিলি বিতান, আমাকে তোর কোনো সিদ্ধান্তে জড়ালি না। আমাদের সবার ভালোর জন্য তুই নিজের ভালোবাসাকে মারলি। আজ কথা বলবো তোর সাথে আমি এক্ষুনি। চোখের জল মুছে বিয়ে বাড়ির প্রবেশ পথের দিকে ছুটল গীতি। প্রীতমকে অনুরোধ করতে হয়নি বিতানকে, এক কথায় মিউজিক ভিডিওটা করার জন্য রাজি হয়ে যায় ছেলেটি। নিজের জীবনের সাথে মিল খাইয়ে অ্যালবামটা লিখেছিল বিতান। একটা পরীক্ষার ফলাফল বেরোনোর কথা ছিল, তাই বিতানকে এতদিন পর হলেও নিজের বাড়িতে আসতে হয়েছিল। কিন্তু আসার পর বাবা একটা কথাও বলেনি ওর সাথে, এমনকি মাও বিশেষ কথা বলেনি, শুধুমাত্র বোনটা ছাড়া। আর এতদিন ধরে ভরসা রাখার শেষ ফলাফলটাও উত্তীর্ণ হতে পারেনি বিতান। নামও ওঠেনি ওর লিস্টে।
আর পারছিল না নিজেকে সামলাতে, তাই নিজের জীবনের চরম সিদ্ধান্তটা নিয়েই ফেলল সে। গীতির বলা সেদিনের কথা আজও কানে ভাসে বিতানের। সিঁদুর দানের আগের মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমি তোর জন্য, শুধু তোর জন্য। দুহাতে মুখ ঢেকে পাগলের মতো কেঁদে উঠল বিতান। আমাকে ক্ষমা করে দাও গীতি, তোমাকে নিজের অভিশপ্ত জীবনের সাথে আমি জড়াতে চাই না। সবাই বলে আমি খুব আনলাকি। আমি মানসিক দিক থেকে এতটাই ভেঙে পড়েছি যে আজকাল কিছু করতেও ইচ্ছে হয় না আর আমার। তোমার সাথে থেকে তোমাকে খুশি রাখতে চেয়েছিলাম, আমি পারিনি। তোমার সাথে থাকতে পারলাম না আমি, তবে আমি মন থেকে চাই তুমি খুব ভালো থাকো। পারলে আমাদের সেই মুহূর্ত আর অনুভূতিগুলো মুছে ফেলো নিজের মন থেকে, আর আমাকেও পারলে ভুলে যেও গীতি। তুমি সুখে থাকলে আমি যেখানেই থাকি না কেন শান্তিতে থাকবো, অনেক শান্তিতে। গীতির সিঁদুরে রাঙা মুখটার কথা মনে পড়তেই চোখ বন্ধ করল বিতান। সারাটা বুক জুড়ে আজ লেগে রয়েছে অপ্রাপ্তির ক্ষত, অসম্পূর্ণতার ক্ষত। যেই ক্ষত শরীরে কোনো ব্যথা ছড়ায় না, কিন্তু মনকে একদম শেষ করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। মা বাবা গেছে কোনো এক আত্মীয়ের অনুষ্ঠানে। বাবার আজকাল বিতানকে সঙ্গে নিয়ে কোথাও যেতে বাঁধো বাঁধো ঠেকে। স্বাভাবিক, ঠিক আছে, যাতে আর অস্বস্তি বোধ না হয় সেই ব্যবস্থাই আজ করবে বিতান। এমনিতেও বোন স্কলারশিপ পাচ্ছে, লেখাপড়ার দিক থেকে বাবার চাপ কম, আর বাবাকে দেখার জন্য মা রয়েছেন। নিজের সহধর্মিনীর চাইতে বড় সঙ্গী আর কে হতে পারে? বিতান নিশ্চিত বাবা মা একে অপরের সহায়ক অবশ্যই হতে পারবেন। আর গীতিরও বিয়ে হয়ে গেল, কাজেই বিতানের আর কোনো পিছুটান রইল না। ধীর পায়ে টুলটার দিকে এগোলো বিতান। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সিলিংয়ে ঝুলতে থাকা পাখাটার দিকে। ভাবছিল কি মিল পাখাটার সাথে ওর জীবনের। সুইচ অফ করলেই এই ঘুরতে থাকা পাখাটা যেমন থমকে যাবে, তেমনই জীবনটাও। আর কিছু ভাবার প্রয়োজন বোধ করল না বিতান। আগেই গীতির লেখা কবিতার কাগজটায় লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল বিতান। অগত্যা সেগুলো জ্বলে ছাই হতে শুরু করলো ধীরে ধীরে, আর কাগজটার সাথেই পুড়তে থাকলো বিতানের ভালোবাসা, বেঁচে থাকার ইচ্ছেরা। আসলে সব অপমানকে ছাপিয়ে যায় বেকারত্বের দহন। নিঃশব্দে যে দগ্ধ মনে সৃষ্টি করে তা নিয়ে বেঁচে থাকা আদেও কি সহজ? এই দহন থেকে মুক্তির কি কোনো পথ নেই? এই বেকার শব্দটা এক সন্তানকে তার মা বাবার ভরসার থেকে বঞ্চিত করে, সমাজ থেকে দূরে সরিয়ে দেয়, প্রিয় মানুষটার থেকে আলাদা করে দেয়। সর্বোপরি কখনো কখনো চরম হতাশায় ডুবিয়ে হতাশাগ্রস্ত মানুষটার জীবনটাও কেড়ে নিতে পারে। এতটাই ক্ষমতা রয়েছে বেকার নামক শব্দটার মধ্যে। দিদির কোন বান্ধবী? রোহিণী?
ওর দাদা কি হয়েছে? কি হয়েছে? বুকের ভেতরটা ধক করে উঠল গীতির। মরছে বাঁচা বিতান আর বেকার লাফাঙ্গা ছেলে একটা আর নেই। আমাদের গীতির পিছনে পড়েছিল। সাহস কি? ঠোঁট দুটো কেঁপে উঠল গীতির। মরছে বাঁচা চোখে জল ছিল না তখন, ছিল রাগ আর অভিমান। গীতির পিছনে তেরে গেল ওর বাবা কাকাদের দিকে। কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল গীতি, ও আত্মহত্যা করেনি, ওকে মার্ডার করা হয়েছে। ও কোনো লোফার নয়। ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল বিতান, চাকরির জন্য চেষ্টা করছিল। ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তোমাদের এই অসুস্থ সমাজ ব্যবস্থা। আর সেই সমাজে থাকা তোমাদের মতো কিছু স্বার্থপর অহংকারী মানুষজন। যখন সবাই দেখছিল যে ও নিজের জীবনে কতটা স্ট্রাগল করছে, তখন কেউ ওর পাশে থাকেনি, কেউ না। সবাই ওকে কথা শুনিয়েছে, টিপ্পনি কেটেছে, আর সেই কথা ওর মেন্টাল হেলথে প্রভাব ফেলছিল। ও শুধু সমাজের সাথে লড়ছিল না, এই ছেলেটা তো নিজের মনের সাথেও লড়ছিল। কপালে চাপড় মেরে নিজের উপরে ধিক্কার জানিয়ে আবারও বলে উঠল গীতি, ছি ছি ছি, আমি কেন ওকে বুঝতে পারলাম না? কেন ওর মনের অবস্থা বুঝতে পারলাম না? ওর মনে কি চলছিল কেন ধরতে পারলাম না? বাবা কাকা, আমরা কেউ পারফেক্ট নই, আমাদের কারোর জীবন পারফেক্ট নয়, তবু আমরা স্বপ্ন দেখি আমাদের মতো করে জীবনটাকে সাজানোর, কিন্তু কেউ সাজাতে দেয় না। ছোট থেকে সমাজের আর পরিবারের প্রেশার আসতে শুরু করে, হয় ডাক্তার হও, নয় ইঞ্জিনিয়ার হও, নয়তো কোনো সরকারি চাকুরে হতে পারবে না, কেউ আর্টিস্ট হতে পারবে না, তাতে কি বা মাইনে হতে পারবে না, কেউ ড্যান্সার, ও মা কেউ দেও দে দেই দেই করে নেচে বেড়াবে হতে পারবে না, কেউ ফটোগ্রাফার, ও মা ছবি তুলে আর কত রোজগার। কেউ বোঝে না এসব কাজেরও একটা মূল্য আছে। এসব কাজ কারোর শখ হতে পারে, আর সেই শখের থেকে পেশা। প্রযুক্তির দিক থেকে সমাজ এগিয়ে গেলেও নিচু মানসিক চিন্তাধারার কুসংস্কারের থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি তোমাদের এই সমাজ, আর তার জন্য স্যাক্রিফাইস হতে হয় এই বিতানের মতো ছেলে মেয়েদের। একটুও কি ওদের পাশে থাকা যেত না? শেষ সময়টায় ওদের হাত ধরা যেত না? আত্মহত্যার মতো খারাপ কাজটা থেকে আটকানোর জন্য আগেই ওদেরকে বুকে ধরে জড়িয়ে ধরা যেত না? হয়তো যেত, কিন্তু আমরা কে কার মূল্য দিই, বা হয়তো ততক্ষণ পর্যন্ত দিই না যতক্ষণ পর্যন্ত মানুষটা বাধ্য হয়ে নিজের জীবনটা শেষ করে ফেলে। আলতা মাখা খালি পায়ে ছুটতে ছুটতে গীতি রোহিণীদের বাড়ির কাছে এসে পৌঁছালো, কিন্তু হঠাৎই থমকে গেল ওর পা। এত ভিড়ের মাঝে সে দেখতে পেল শাহিত বিতানকে সব গাড়িতে ওঠানো হচ্ছে। আর পারল না গীতি চুপ থেকে বিতানের প্রতি অভিমান বজায় রাখতে। বলবো তোকে, তোমার স্বার্থপর, আমি চলে যেতে পারলি, কেন গেলি? আমি তো তোর হাতটা সত্য ধরতে চেয়েছিলাম, তোর পাশে থেকে সারাটা জীবন হাঁটতে চেয়েছিলাম। তাহলে কেন এভাবে পিঠ দেখিয়ে চলে গেলি? আর কেউ না থাকুক, আমি তো শেষ মুহূর্ত পর্যন্ত তোর সাথে থাকতে চেয়েছিলাম। বল, সিঁদুর দানের আগের মুহূর্ত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করেছিলাম। কেন জানি তোকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম, তাই জানতাম তুই সব ঠিক করে দিবি, তোর সাথে সব ঠিক হবে। তাহলে তুই কেন আমাকে বিশ্বাস করে নিজের মনের সবটা আমায় খুলে বলতে পারলি না? কিসের এত তাড়া ছিল তোর বিতান? বল না, কিসের এত তাড়া ছিল তোর? অশ্রুসিক্ত চোখ নিয়ে একভাবে বিতানের সব গাড়িটার দিকে চেয়ে থাকলো গীতি, কিন্তু এগিয়ে গিয়ে ছেলেটার হাতে হাত রাখতে পারল না, ভালো করে দেখতে পারল না, কারণ বিতানের কাছে যাওয়ার, ওকে স্পর্শ করার স্বাধীনতা ওকেই সভ্য সমাজ দেয়নি। কারণ বর্তমানে সে অন্য কারোর স্ত্রী,
সমাজের চোখে বিতান গীতির কাছে পরপুরুষ, আর পরপুরুষকে স্পর্শ করে তার জন্য কেঁদে ভাসানোর অধিকার এই শিক্ষিত সমাজ তথা মধ্যবিত্ত পরিবারের শিক্ষার গণ্ডির মধ্যে পড়ে না। পরস্ত্রী হয়ে প্রেমিকের চিতার কাছে যাওয়ার অধিকার নেই গীতির। সব গাড়ি চলে যাওয়ার কিছু মিনিট পরই বিতানের বাবার ফোনে একটা ফোন এলো। নমস্কার কাকু, আমি বিতানের বন্ধু বলছিলাম। ওকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন বলুন তো? কেন? আরে কাকু, 3 বছর আগে রাজ্য সরকারের একটা পরীক্ষা দিয়েছিলাম আমরা। রেজাল্ট এত দিন ধরে আটকে ছিল আমাদের, অবশেষে ক্লিয়ার হয়েছে। বিতানের নাম উঠেছে তো লিস্টে। ও কোথায়? কংগ্রেচুলেশন জানাতে। শেষের কথাগুলো আর শুনতে পারলেন না বিতানের বাবা। চোখের কোলে জল জমতে শুরু করলো না। সেদিন ছেলের মুখের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কথা শুনে তিনি রাগের মাথায় বলেছিলেন, বড় হয়েছো, যাও নিজের রাস্তা খুঁজে নাও। কিন্তু কথাগুলো তো মন থেকে বলা ছিল না। ছেলেটার হয়তো মনে লেগে গিয়েছিল ওনার কথা। যদি পিঠ থেকে যাওয়ার কথা শুনে ছেলেকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিতেন, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না ওনাকে। দেওয়ালটা যে ওনার ছেলে আর সাফল্যের মাঝে দাঁড়িয়ে সাফল্যকে আড়াল করে রেখেছিল, সেটা একবার যদি ছেলেকে বুঝিয়ে বলতেন, তাহলে বর্তমানটা একেবারেই অন্যরকম হতো। হয়তো হারাতে হতো না জলজ্যান্ত ছেলেকে। ওনার কঠিন অভিব্যক্তি যে বিতানের নরম মনকে এতটা আঘাত করবে ভাবতে পারেননি উনি। কিন্তু এমনটা তো বিতানের নিজের লক্ষ্যে এগোনোর জন্য ধাক্কা দিতে করেছিল, যাতে ছেলেটা আবারও নিজের লক্ষ্য খুঁজে পায়। অথচ সে নিজের লক্ষ্যের কাছে হার মেনে জীবনটার অস্তিত্বই মিটিয়ে দিল। অন্যদিকে হাতে ধরে থাকা ফোনটা বেজে উঠল গীতির। আমি প্রীতম বলছি। আরে একটা মিউজিক প্রোডাকশন হাউস থেকে কল এসেছিল। ওনারা বিতানের সাথে একটা কোলাব করতে চায়। হ্যালো হ্যালো হ্যালো। মানুষটা বেঁচে থাকতে কোনো কদর পেল না, মূল্য পেল না, সুযোগ পেল না। আর আজ আজ এত সুযোগ, কি লাভ? সব শেষ হয়ে যাওয়ার পরে সুযোগ যে বৃথা, সব বৃথা, সব বৃথা। প্রচন্ড কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল গীতির। সদ্য সিথিতে ভর্তি হওয়ার সিঁদুর কপালে মেখে রয়েছে। লাল বেনারসি আর গহনা হয়েছিল এলোমেলো। আর তখন বেজে চলেছিল গীতির লেখা আর বিতানের কণ্ঠে গাওয়া গানটা। তোমাকে ঘিরে থাকা স্বপ্নগুলো ধূসর শহরের আবছা স্মৃতি। তুমি না কাছে থেকেও থেকে যায় রামধনুর 7 রঙের মিলান্তি। খোলা আকাশের বুকে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। তোমার কণ্ঠে অবিশ্রান্তে বলে চলে ভালোবাসি ভালোবাসি। তুমি নেই তবু প্রতিটি ক্ষণে তোমাকে খুঁজি আমি। ভাঙা স্বপ্নের শেষ প্রহরে ডাকি শুধু তোমারই নামই। পুরনো সেই অলিগলিতে আজও রয়ে গেছে পায়ের ছাপ। বৃষ্টি ভেজা জানালার কাছে লিখে রাখি তোমারই আলাপ। যে কথাগুলো বলা হলো না, নীরবতায় রয়ে গেল। অর্ধেক জীবন তোমায় নিয়ে, অর্ধেকটা শূন্য
স্টোরি শেডস অরিজিনালস প্রেজেন্স লাভেরিয়া, দি এরিয়া অফ লাভ। লাভেরিয়াতে আজ শুনলেন পিয়াসা চৌধুরীর কলমে আবার কখনো। গল্প পাঠে বিশ্ববৈরাগী, গীতি, মৈত্রী, বিতান, স্নেহাশিস। অন্যান্য চরিত্রে হ্যাপি, সৃজন, দেবযানী, অর্ণব, পার্থ। কোরাস সৃজন, অনুশ্রী, শঙ্খদ্বীপ, পার্থ, অর্ণব, সায়ন্তনী। পোস্টার এবং সাউন্ড ডিজাইনিংয়ে S.S স্টুডিও। আমাদের আজকের নিবেদন কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনি এবং আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসবো আগামী সপ্তাহে ঠিক 9:40। ততক্ষণ পাশে থাকুন, প্রেমে থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন লাভেরিয়া, দি এরিয়া অফ লাভ।